আচ্ছা, ইউনিয়ন বাজেট 2024-25 এটা নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করছি। আচ্ছা, প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনে কোথাও কিন্তু ইউনিয়ন বাজেট বলে কোনো কিছু মেনশন করা নেই। আমাদের কনস্টিটিউশনে যেটা মেনশন করা আছে, কনস্টিটিউশনের আর্টিকেল নম্বর 112 তে আমরা দেখতে পাচ্ছি কি মেনশন করা আছে, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে মেনশন করা আছে। আমাদের কনস্টিটিউশনে কোথাও ইউনিয়ন বাজেট বলে মেনশন করা আছে এরকম কিন্তু নয়। অর্থাৎ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা যেটা বুঝে থাকি, এস্টিমেটেড রিসিপ্ট, এস্টিমেটেড এক্সপেন্ডিচার। পুরো যে বাজেটের ক্ষেত্রে আমরা যখন পার্লামেন্টে বাজেট প্রেজেন্ট হচ্ছে, এই বাজেটের ক্ষেত্রে আমরা যে ডেটাটা অ্যাকচুয়ালি মেনশন করতে দেখি সেটা হচ্ছে পুরোপুরি এস্টিমেটেড ডেটা। এস্টিমেটেড রিসিপ্ট, গভর্নমেন্টের কত বিভিন্ন সোর্স থেকে সরকারের আর্নিং গুলো কি কি আসছে, এস্টিমেশন। একইভাবে এস্টিমেটেড এক্সপেন্ডিচারের যে পার্ট গুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে মেনশন করতে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা দেখছি বাজেট ডিভিশন অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। কি বলছি? ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স ইন দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি is nodal body for responsible for preparing the budget. আমরা বাজেট যে প্রিপারেশন করা হচ্ছে, বাজেট যে পার্লামেন্টে প্রেজেন্ট করা হচ্ছে, এটা কার মাধ্যমে হচ্ছে? এর প্রিপারেশনটা কার মাধ্যমে হচ্ছে আমরা দেখছি, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। এরা কিন্তু বাজেটটাকে প্রিপেয়ার করছে, যেটা কার আন্ডারে পড়ছে? ফাইন্যান্স মিনিস্টারের, ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে পড়ছে। এরা 1 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বাজেটটা প্রিপেয়ার করছে। ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স যেটা হচ্ছে কিনা ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে, এরা দেখা যাচ্ছে 1 বছর ধরে বাজেট প্রিপেয়ার করে থাকছে। আচ্ছা, এবছরের বাজেটে মেইনলি ফোকাস করা হয়েছে 4টে বিষয়ের উপর। আমরা 4টে বিষয় কি কি দেখছি? 4টে বিষয় কি কি দেখছি? এমপ্লয়মেন্ট, স্কিলিং, এমএসএমই অর্থাৎ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, আর হচ্ছে মিডল ক্লাস। এই 4টে বিষয়ের উপর আমরা এবছরের যে ইউনিয়ন বাজেট যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো মূলত ফোকাসটা কিন্তু এই 4টে বিষয়ের উপর করা হচ্ছে। কি কি বিষয়? সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট, স্কিলিং, এমএসএমই, মিডল ক্লাস। এদের উপর কিন্তু মেনলি ফোকাস করতে দেখছি এবছরের ইউনিয়ন বাজেটে আমরা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসছি একটু কনসেপ্টের জায়গা। সেটা হচ্ছে এই যে বাজেটে আমরা প্রেজেন্ট হতে দেখছি, আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন জি ইউনিয়ন বাজেট পার্লামেন্টে প্রেজেন্ট করলেন। তো এই ক্ষেত্রে আমাদের বাজেটে যে এস্টিমেশন গুলো করা হয়েছে এবছরের ইউনিয়ন বাজেটে, সেখানে আমরা কোন সোর্স থেকে কতটা আর্নিং এর কথা বলা হচ্ছে, আর আর কোথা থেকে সরকার কোন কোন ক্ষেত্রে সরকার কত পার্সেন্টেজ এক্সপেন্ডিচার করবে সেটা দেখানো হচ্ছে। কি কি দেখানো হচ্ছে সেটা একটু আমরা দেখব। সেটা হচ্ছে ম্যাক্সিমাম যে আমরা দেখতে পাচ্ছি এবছর বাজেটের দিকে যদি তাকাই, ম্যাক্সিমাম আচ্ছা দাঁড়াও, ম্যাক্সিমাম আমরা যদি দেখি এবছরের বাজেটের দিকে যদি তাকাই, ম্যাক্সিমাম রিসিপ্ট দেখা হচ্ছে সেটা হচ্ছে বরোইংস এন্ড আদার লায়াবিলিটিস। সেটা হচ্ছে কত পার্সেন্ট? 27%। ম্যাক্সিমাম বাজেটে রিসিপ্টের পার্ট। যদিও এই ট্রেন্ডটা, এই পার্সেন্টেজটা কিছুটা আমরা তুলনামূলকভাবে কমতে দেখছি। প্রিভিয়াস ইউনিয়ন বাজেট বা তার আগের যে ইউনিয়ন বাজেট গুলো আছে তার সাথে কম্পেয়ার করলে এই পার্সেন্টেজটা কিছুটা হলেও কমেছে। এস্টিমেশন পার্টে আর কি ম্যাক্সিমাম রিসিপ্ট যেটা দেখানো হচ্ছে আমরা আমাদের এস্টিমেশনে, সেটা হচ্ছে বরোইংস এন্ড আদার লায়াবিলিটিস। যেটা দেখানো হচ্ছে টোটাল রিসিপ্টের কত পার্সেন্ট, সেটা হচ্ছে টোটাল রিসিপ্টের 27% দেখানো হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি ইউনিয়ন বাজেটে হাইয়েস্ট রিসিপ্ট। গভর্নমেন্টের হাইয়েস্ট রিসিপ্টের পার্ট হচ্ছে গিয়ে তোমার বরোইং এন্ড আদার লায়াবিলিটি। এর পাশাপাশি আমরা যদি বাদবাকি রিসিপ্টের পার্টের দিকে তাকাই তাহলে দেখতে পারবো ইন্ডিভিজুয়ালি দেখলে ট্যাক্স রিসিপ্টের পার্টগুলোকে আমরা যদি ইন্ডিভিজুয়ালি কনসিডার করি তাহলে দেখবো যে সব থেকে বেশি ট্যাক্স রিসিপ্ট হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে, যেটা হচ্ছে গিয়ে তোমার 19% ইনকাম ট্যাক্স থেকে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জিএসটি অ্যান্ড আদার রিসিপ্ট,
ট্যাক্সেস, জিএসটি অ্যান্ড আদার ট্যাক্সেস, এটা কত আসছে? এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 18%, এটা হচ্ছে 18% আমরা দেখতে পাচ্ছি। ইনকাম ট্যাক্স হচ্ছে 19% ইনকাম ট্যাক্স রিসিভ। ইনডিরেক্ট ট্যাক্স আমরা যদি দেখি, যেটা লাস্ট ইউনিয়ন বাজেটের দিকে আমরা যদি তাকাই, ম্যাক্সিমাম রিসিভ ছিল জিএসটি থেকে। এবছর হাইয়েস্ট রিসিভ হচ্ছে ইনকাম ট্যাক্স, টোটাল রিসিপ্টের 19%। নেক্সট হচ্ছে জিএসটি অ্যান্ড আদার ট্যাক্সেস 18%। এছাড়া আমরা যদি দেখি কর্পোরেট ট্যাক্স বা কর্পোরেশন ট্যাক্স, যেটা আমরা কি বলেছি, যেটা আমরা বলেছি যে কোনো কোম্পানির বুক প্রফিটের উপর বেস করে বসে, মানে বুক প্রফিট বলতে কোনো কোম্পানি যে প্রফিট হয় তার একটা পার্সেন্টেজ কোম্পানি কি করছে, তার শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করছে, যেটাকে আমরা ডিভিডেন্ড বলি। আমরা যদি দেখি বিভিন্ন কোম্পানি, ছোট বড় কোম্পানি, এরা কিন্তু স্টক মার্কেটে এনলিস্টেড, বোম্বে স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে, বিএসসি বা এনএসসি তে এরা এনলিস্টেড। এবার কোম্পানির একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে যে প্রফিট হচ্ছে, কোম্পানি কি করছে, কোম্পানি দেখছে যে আমাদের শেয়ার হোল্ডার কারা, কোম্পানি তার যে ক্যাপিটাল কালেকশন করছে তার একটা পার্ট তারা স্টক মার্কেটের মাধ্যমে কালেক্ট করছে। কোম্পানি যারা শেয়ার হোল্ডার আছে কোম্পানি, তাদের মধ্যে কোম্পানির প্রফিটের একটা পার্ট ডিস্ট্রিবিউট করছে, যেটাকে বলা হচ্ছে ডিভিডেন্ড বা লভ্যাংশ। এই ডিস্ট্রিবিউট করার পরে কোম্পানির হাতে প্রফিটের যে পার্টটা পড়ে থাকছে, সেটাকে বলা হচ্ছে বুক প্রফিট। কোনো কোম্পানির বুক প্রফিট কিরকম হচ্ছে তার উপর বেস করে আমরা দেখতে পাচ্ছি এই কর্পোরেশন ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্সের পার্সেন্টেজ ডিটারমাইন্ড হচ্ছে। আমরা যদি দেখি এর পার্সেন্টেজ কত দেখানো হয়েছে এবছরের ইউনিয়ন বাজেটে, আমরা যে এস্টিমেটেড পার্ট দেখছি, সেই এস্টিমেটেড পার্টের দিকে তাকালে দেখতে পারবো কর্পোরেট ট্যাক্সের পার্সেন্টেজ দেখানো হয়েছে 17%, যেটাকে আমরা বলছি কিনা হচ্ছে গিয়ে যে ট্যাক্সে ইউনিয়ন গভর্নমেন্ট ইম্পোজ করছে। এই কর্পোরেট ট্যাক্স বসবে কি বসবে না, সেটা অ্যাকচুয়ালি তোমার ডিসাইডেড হচ্ছে কোনো কোম্পানির অ্যানুয়াল টার্নওভার কিরকম আছে তার উপর বেস করে, অর্থাৎ অ্যানুয়ালি কোনো কোম্পানির পারচেজ বা সেল কিরকম হচ্ছে তার উপর বেস করে কর্পোরেট ট্যাক্স বসবে কি বসবে না ঠিক হচ্ছে। এবার কত পার্সেন্টেজ কর্পোরেট ট্যাক্স বসবে কোনো কোম্পানির ওপর, সেটা ডিসাইড হচ্ছে কোম্পানির অ্যানুয়াল টার্নওভার, মানে অ্যানুয়াল পারচেজ অ্যান্ড সেল। অ্যানুয়াল টার্নওভার বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, কোনো কোম্পানির অ্যানুয়ালি কতটা পারচেজ অ্যান্ড সেল হচ্ছে, সেটাকে বলা হয় অ্যানুয়াল টার্নওভার। এবার হচ্ছে যদি দেখি কোনো কোম্পানির অ্যানুয়াল টার্নওভার হচ্ছে অ্যাবভ 400 crore, খেয়াল করবে যদি আমরা লক্ষ্য করি যে কোনো কোম্পানির অ্যানুয়াল টার্নওভার হচ্ছে গিয়ে অ্যাবভ 400 crore, তখন আমরা বুঝছি যে সেই কোম্পানি কর্পোরেট ট্যাক্স বসার যোগ্য হচ্ছে। এবার কত পার্সেন্টেজ কর্পোরেট ট্যাক্স বসবে কোনো কোম্পানির ওপর, সেটা ডিসাইড হচ্ছে কোম্পানির বুক প্রফিটের ওপর বেস করে। বুক প্রফিট কথাটার মানেটা কি, বুক প্রফিট বলতে আমরা যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে প্রফিট আফটার ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড। প্রফিট আফটার ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড, ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড। ঠিক আছে, প্রফিট আফটার ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই ক্ষেত্রে বুক প্রফিটের উপর বেস করে তাহলে কর্পোরেট ট্যাক্সের পার্সেন্টেজ এস্টিমেটেড দেখানো হচ্ছে এবছর ইউনিয়ন বাজেটে, এস্টিমেটেড পার্ট পুরোটাই অবশ্যই 17%। এছাড়া কাস্টম ডিউটি দেখো, এটা দেখানো হচ্ছে কত, 4%। এক্সাইজ ডিউটি 5%। ম্যানুফ্যাকচারিং কমোডিটির উপর বেস করে বসছে। তাহলে আলটিমেটলি এই যে পার্টটা থাকছে, এটা হচ্ছে টোটাল পার্টটা হচ্ছে ট্যাক্স রিসিপ্টের পার্ট, যেটা কিনা তোমার রেভিনিউ রিসিপ্টের আন্ডারে ইনক্লুডেড। এই টোটাল পার্টটা আমরা অ্যাকচুয়ালি বলছি রেভিনিউ রিসিপ্টের আন্ডারে ইনক্লুডেড, অর্থাৎ ট্যাক্স রিসিপ্টের পার্ট। এর পাশাপাশি আমরা দেখছি, দেখো ভালো করে, এর পাশাপাশি আমরা যদি তাকাই আমরা দেখতে পারবো নন ডেপ, খেয়াল করবে এই যে পার্টটা সেটাকে কি বলা হচ্ছে, এই পার্টটাকে আমরা বলছি নন ডেপ ক্যাপিটাল রিসিপ্ট। নন ডেপ ক্যাপিটাল রিসিপ্ট, এই যে আমরা আচ্ছা আমি তার আগে বলি এই পার্টটা বলি, সেটা হচ্ছে কাস্টম ডিউটি 4% ছিল। নন ট্যাক্স রিসিপ্ট,
নন ট্যাক্স রিসিপ্ট দেখানো হয়েছে 9%। আমরা দুটো পার্ট দেখছি, একটা হচ্ছে ট্যাক্স রিসিপ্টের পার্ট, এই বিভিন্ন যে গভর্নমেন্ট ট্যাক্স কালেকশন করছে বিভিন্ন সোর্স থেকে, এইগুলোকে আমরা ট্যাক্স রিসিপ্টের আন্ডারে ইনক্লুড করলাম, যেটা রেভিনিউ রিসিপ্টের পার্ট। আর আরেকটা হচ্ছে রেভিনিউ রিসিপ্টের আন্ডারে নন ট্যাক্স রিসিপ্টের পার্ট থাকে, যার আন্ডারে আমরা দেখতে পারি ফিস, ফাইনস, প্রফিট ফ্রম পাবলিক সেক্টর ইউনিটস, গ্র্যান্টস, ইন্টারেস্ট রিসিপ্ট। এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলো অ্যাকচুয়ালি নন ট্যাক্স রিসিপ্টের মধ্যে ইনক্লুড হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুটো পার্ট অ্যাকচুয়ালি রেভিনিউ রিসিপ্টের, ট্যাক্স রিসিপ্ট, নন ট্যাক্স রিসিপ্ট। এইটা দেখলাম ট্যাক্স রিসিপ্ট, আর আরেকটা হচ্ছে নন ট্যাক্স রিসিপ্ট। আর বরোইংস এন্ড আদার লায়াবিলিটির যে পার্টটা আছে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি কি, এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ডেট ক্যাপিটাল রিসিপ্ট। খেয়াল করবে, এটাকে আমরা বলে থাকি ডেট ক্যাপিটাল রিসিপ্ট। ডেট ক্যাপিটাল রিসিপ্ট, বরোইংস এন্ড আদার লায়াবিলিটি পার্টটাকে আমরা বলে থাকি ডেট ক্যাপিটাল রিসিপ্ট। কারণ এটা এই এই যে পার্টটা আছে, এই যে গভর্নমেন্ট বরোইং করছে, সেখান থেকে গভর্নমেন্ট কিন্তু এই একটা আর্নিং, গভর্নমেন্টের পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ারে, যে ফাইন্যান্সিয়াল ইয়ারে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি বরোইং করলো, ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে ওটা গভর্নমেন্টের ক্যাপিটাল রিসিপ্টের পার্ট হচ্ছে, কিন্তু পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি ওটা কিন্তু গভর্নমেন্টের কাছে লায়াবিলিটি হয়ে দাঁড়াচ্ছে। মানে এর এগেনস্টে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্টকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে। ইন্টারেস্ট পেমেন্ট অ্যাকচুয়ালি আমরা জানি রেভিনিউ এক্সপেন্ডিচারের পার্ট, যেটা কমপ্লিটলি গভর্নমেন্টের কাছে লায়াবিলিটি হচ্ছে। আর এই যে এই পার্টটা বাদ দিয়ে যেটা আমরা ক্যাপিটাল রিসিপ্টে দেখছি, সেটা হচ্ছে নন ডেট ক্যাপিটাল রিসিপ্ট। এখান থেকে অনলি 1%, ভালো করে লক্ষ্য করো, অনলি 1%। কি কি আছে এর মধ্যে? নন ডেট ক্যাপিটাল রিসিপ্ট বলতে আমরা কি কি পার্ট দেখি? একটা হচ্ছে রিকভারি অফ লোনস, আর একটা হচ্ছে আদার রিসিপ্ট। আদার রিসিপ্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেনলি ডিসইনভেস্টমেন্ট রিসিপ্ট। এই পার্সেন্টেজটা দেখানো হচ্ছে অনলি 1%। টোটাল রিসিপ্টের যদি ওপর বেস করে দেখি, সেটা হচ্ছে 1% দেখানো হচ্ছে। তাহলে এই যে এই টোটাল যে পার্টটা আমি এই যে আমরা দেখতে পারলাম, এই যে একটা পাই চার্ট দেখানো হয়েছে ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে, এটা হচ্ছে সরকারের আর্নিং গুলো কোন কোন সোর্স থেকে আসছে। ম্যাক্সিমাম আর্নিং যদি বলা হয়, অবভিয়াসলি আমরা বলবো বরোইং এন্ড আদার লায়াবিলিটি। এবার আমার আরেকটা ব্যাপার বলার আছে, ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে এটা স্বাভাবিক ব্যাপার যে সরকারের আর্নিং এর একটা ম্যাক্সিমাম পার্ট আসবে বরোইং থেকে, কিন্তু খেয়াল রাখতে হবে এটা কোন উদ্দেশ্যে সরকার এক্সপেন্স করছে। যদি দেখি সরকার বরোইং করছে রেভিনিউ এক্সপেন্ডিচার বাড়ানোর জন্য, অর্থাৎ বিভিন্ন ডেভেলপমেন্টাল স্কিম, অর্থাৎ ধরো অ্যালোয়েন্স বিভিন্ন ধরনের দেওয়ার জন্য কমন পাবলিককে, বা সাবসিডি প্রোভাইড করার জন্য, সেটা কিন্তু ইকোনমির পক্ষে কখনোই ভালো নয়, কারণ সেটা কান্ট্রি ইকোনমিকে ফিউচারে রিকভারি করাতে পারবে না কোনোভাবেই। কিন্তু গভর্নমেন্ট যদি আমরা দেখি যে বরোইং করছে ধরো বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য, যেটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের পার্ট হিসেবে বলছি, এমন ক্ষেত্রে সরকার এমন ডেভেলপমেন্টের জন্য সরকার বরোইং করছে যেটা ফিউচারে রিটার্ন দিচ্ছে, সেটা কিন্তু ইকোনমির পক্ষে ভালো। লেস ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ানোর জন্য যদি বেশি করে বরোইং হয়, সেটা ডেফিনেটলি কান্ট্রির ইকোনমিকে ফিউচারে একটা গ্রোথ রেট জেনারেট করার স্কোপ তৈরি করে দেবে, ইকোনমিকে আপগ্রেড করতে হেল্প করবে সেটা ফিউচারে। কাজেই বরোইংটা কোন উদ্দেশ্যে গভর্নমেন্ট করছে সেটা কিন্তু দেখা দরকার। বরোইং হবে এটা স্বাভাবিক ব্যাপার, কারণ বিভিন্ন ধরনের যদি লক্ষ্য করি লেস ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রি গুলোর ক্ষেত্রে আনইউটিলাইজ রিসোর্সেস প্রচুর পরিমাণে আছে, এগুলোকে ফুললি ইউটিলাইজ করতে গেলে সরকারের ফান্ডের রিকোয়ারমেন্ট আছে। এই ফান্ডটা কিন্তু সবসময় ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রি গুলোর ক্ষেত্রে থাকছে না, সেই সময় বরোইং এর দরকার পড়ছে। এবার বরোইংটা যদি দেখি এই উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য হচ্ছে, সেটা সবসময় বলবো ইকোনমির পক্ষে ভালো। আচ্ছা, এরপরে আসছি রুপি গোস টু। দেখো নেক্সট হচ্ছে কোন কোন ক্ষেত্রে সরকার ব্যয় করছে। ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার যদি দেখি, সেটা দেখো যথারীতি হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। আমরা যদি ম্যাক্সিমাম রিসিপ্ট দেখি, সেটা হচ্ছে বরোইংস এন্ড আদার লায়াবিলিটি। যেরকম স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। আমি যদি বরোইং করি, তার এগেনস্টে আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে টোটাল এক্সপেন্ডিচারে কত পার্সেন্ট? 19% আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার।
এছাড়া আমরা যদি দেখি আর কি আসছে, আর ধরো আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার, রিসিভ যদি হয় বরোইং, ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার হবে ইন্টারেস্ট পেমেন্ট। সেন্ট্রাল সেক্টর স্কিম, যে স্কিমগুলোর ক্ষেত্রে, যে স্কিম পলিসিগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেন্ট্রাল গভর্নমেন্ট 100% কন্ট্রিবিউট করে, সেই স্কিমগুলোকে আমরা বলি সেন্ট্রাল সেক্টর স্কিম। এখানে কন্ট্রিবিউশন কত পার্সেন্ট হচ্ছে, 16% আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল সেক্টর স্কিমগুলোর ক্ষেত্রে। সেন্ট্রাল সেন্ট্রাল স্পন্সর স্কিম, মানে যেমন ধরো আমরা দেখতে পাচ্ছি আয়ুষ্মান ভারত, এই এখানে 100% সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রিবিউশন এই স্কিমের ক্ষেত্রে, তাই এটাকে সেন্ট্রাল সেক্টর স্কিম। আর সেন্ট্রাল স্পন্সর স্কিম আমরা বলছি সেই স্কিমগুলোকেই, যে স্কিমগুলোর ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট উভয়েরই কন্ট্রিবিউট আছে, 60% 40%, 70% 30%, বা ধরো 80% 20%, এইভাবে রেশিওতে আমরা চলতে দেখছি। কোনো ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট 70% কন্ট্রিবিউট করছে, কোনো ক্ষেত্রে 60%, কোনো ক্ষেত্রে 80%। এই ধরনের যে স্কিমগুলো হচ্ছে সেগুলোকে আমরা বলছি সেন্ট্রাল স্পন্সর স্কিম। এই ধরনের স্কিমগুলোকে সেন্ট্রাল স্পন্সর স্কিম বলছি। তো এই 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 স্পন্সর স্কিমের ক্ষেত্রে 8% হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি দেখি পেনশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সব থেকে লোয়েস্ট এক্সপেন্ডিচার, হাইয়েস্ট এক্সপেন্ডিচার ইন্টারেস্ট পেমেন্ট, যেরকম হাইয়েস্ট রিসিভ দেখলাম বড়োই, একইভাবে হাইয়েস্ট এক্সপেন্ডিচার ইন্টারেস্ট পেমেন্ট, এটা হচ্ছে খেয়াল রাখবে। ফাইন্যান্স কমিশন, ফাইন্যান্স কমিশন অ্যান্ড আদার ট্রান্সপোর্টস, মানে আমরা আর্টিকেল নম্বর কনস্টিটিউশনে আর্টিকেল নম্বর 280-তে আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্স কমিশনের কথা মেনশন করা আছে, কারণ এটা 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 আমরা জানি যে ফাইন্যান্স কমিশন জানি যে কনস্টিটিউশনাল বডি, যেহেতু কনস্টিটিউশনে আর্টিকেল নম্বর 280-তে মেনশন করা আছে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে একটা ফাইন্যান্সিয়াল রিলেশন আমরা দেখছি। তো এই ক্ষেত্রে ফাইন্যান্স কমিশনের ক্ষেত্রে এক্সপেন্ডিচার হচ্ছে কত পার্সেন্ট, 9%। তো এই হচ্ছে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি একটা পার্সেন্টেজ। ডিফেন্সের ক্ষেত্রে আমরা যদি মিনিস্ট্রি ওয়াইজ দেখি, ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি ওয়াইজ ডিফেন্সের ক্ষেত্রে হাইয়েস্ট এক্সপেন্ডিচার দেখতে পারবো 8%। তো এইভাবে আমরা একটা কন্ট্রিবিউশন, মানে এই এক্সপেন্ডিচারের পার্টগুলো দেখছি, বাজেটে সরকার কি কি উদ্দেশ্যে খরচ করছে, কোন কোন পার্টে খরচ করছে তার একটা পার্সেন্টেজ দেওয়া আছে। একইভাবে আর্নিং এর পার্টটাও সরকারের বললাম। এবার একটু আমরা প্রথম পার্টটায় ফিরে আসি, যে জায়গাগুলো হচ্ছে স্কিম পলিসি। মেনলি ইম্পর্টেন্ট যে পার্টগুলোতে আমাদের ফোকাস করতে হবে সেই জায়গাগুলো আমি মার্ক করে যাচ্ছি, কারণ এই জায়গাগুলো মূলত হচ্ছে মনে রাখার ব্যাপার বেশি। তো আমরা প্রত্যেকটা পরপর পয়েন্ট ওয়াইজ বলছি। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এগ্রিকালচারের পার্ট। এগ্রিকালচারের পার্টে কি বলা হয়েছে, দেখো ইম্পর্টেন্ট পার্টগুলো মেনলি মার্ক করছি। সেটা হচ্ছে ট্রান্সফর্মিং এগ্রিকালচারাল রিসার্চ, এগ্রিকালচারাল রিসার্চের উপর ফোকাস করা হচ্ছে। এগ্রিকালচারাল সেক্টরের প্রোডাক্টিভিটিকে আরো বেশি করে যাতে বাড়ানো যায় এই কারণে এগ্রিকালচারাল রিসার্চের ওপর, এগ্রিকালচার রিসার্চ দেখো বলেছে comprehensive review of the agriculture research setup to bring focus on raising productivity and developing climate resilient variety, এটার উপর ফোকাস করা হয়েছে। নেক্সট হচ্ছে না, দেখো এই পয়েন্টে দেখো ন্যাশনাল কোঅপারেশন পলিসি, বিভিন্ন কোঅপারেটিভ যে সেক্টর গুলো আছে তাদের ডেভেলপমেন্টাল পারপাসে ফোকাস করা হয়েছে, বিভিন্ন কোঅপারেটিভ সেক্টর গুলো, যাতে করে এটাও এগ্রিকালচারাল সেক্টরের ক্ষেত্রে একটা বেনিফিট প্রোভাইড করে। এই যে বলেছে সিস্টেমেটিক অ্যান্ড অর্ডারলি অ্যান্ড অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য কোঅপারেটিভ সেক্টর, এটা আমরা লক্ষ্য করছি, এটা আমরা লক্ষ্য করছি। আর কি পয়েন্ট বলা হচ্ছে, আত্মনির্ভরতা, আত্মনির্ভরতা আমরা যেটা বলছি যে আমরা যে যে বিভিন্ন এগ্রিকালচারাল যে প্রোডাক্ট গুলো, যেমন হচ্ছে অয়েল সিডস এর ক্ষেত্রে বলা হচ্ছে মাস্টার্ড, গ্রাউন্ডনাট, এই এই ধরনের যে আমরা বিভিন্ন ধরনের যে অয়েল সিডস যেগুলো আছে, যেগুলোকে আমরা ইম্পোর্ট করে থাকি, সেগুলো আমাদের ডোমেস্টিক্যালি আমাদের কান্ট্রিতে প্রোডাকশনের উপর ফোকাস করা হচ্ছে। এটা যেটাকে আত্মনির্ভরতা বা সেলফ রিলায়েন্স আমরা বলতে পারি। এছাড়াও দেখো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, রিলিজ অফ নিউ ভ্যারাইটিস 109 নিউ হাই, কালকের আগের দিন এমসিকিউ ক্লাসে এই কোশ্চেনের উপর আলোচনা করেছিলাম, দেখবে বাজেট রিলেটেড বেশ কিছু এমসিকিউ ছিল, কালকে আসবো ক্লাসটা আরেকবার। তো ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটিস and 32 field and horticulture crops will be released in cultivation by the farmers.
এই যে নিউ ভ্যারাইটি অফ 109 নিউ yielding and climate resilient varieties of 32 field and horticulture crops will be released. আচ্ছা নেক্সট হচ্ছে ন্যাচারাল ফার্মিং এর কথা বলা হচ্ছে, মানে আমরা এই কেমিক্যাল ফার্টিলাইজার্স এইগুলোকে ইউজ করলে প্রোডাকশন যেটা আমরা করে থাকি সেটা কিন্তু সবসময় ইকোনমির পক্ষে বেনিফিট হচ্ছে এরকম নয়, কিন্তু ফিউচারে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডের যে প্রোডাক্টিভ ক্যাপাসিটি অনেক সময় সেটা দেখা যায় যে কমে যাচ্ছে। তো এই কারণে আলাদাভাবে ন্যাচারাল ফার্মিং এর ওপর কিন্তু ফোকাস করা হয়েছে, যেটা বলা হচ্ছে এইগুলোকে বাদ দিয়ে প্রোডাকশনের কথা বলা হচ্ছে। দেখো 1 crore farmers across the country will be initiated into natural farming supported by certification and branding in next 2 years. 10,000 need based bio input resource center to be established, যাতে করে এই ন্যাচারাল ফার্মিং এর যে কথাটা, যাতে করে ফার্মাররা তাদের প্রোডাক্টিভিটিকে বাড়াতে পারে, তার ব্র্যান্ডটাকে বাড়াতে পারে, এইগুলোর কথা মাথায় রেখে কিন্তু বলা হচ্ছে ন্যাচারাল ফার্মিং এর উপর বেশি করে ফোকাস করার কথা বলা হচ্ছে। আচ্ছা স্ট্রিম প্রোডাকশন এন্ড এক্সপোর্ট মানে চিংড়ি, সোজা কথায় চিংড়ির কথা বলা হচ্ছে। ফাইন্যান্সিং ফর স্ট্রিম ফার্মিং এন্ড প্রসেসিং এন্ড এক্সপোর্ট উইল বি ফেসিলিটেড থ্রু নাবার্ড, কারণ আমরা নাবার্ডকে জানি এগ্রিকালচারাল অ্যাপেক্স ব্যাংক বলা হচ্ছে। নাবার্ডের রোলটা কি আমরা বলেছিলাম, আমরা দেখেছিলাম যে রুরাল এরিয়ার ক্ষেত্রে যে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো অ্যাকচুয়ালি আছে তার মধ্যে কমার্শিয়াল ব্যাংকস থেকে শুরু করে রিজিওনাল রুরাল ব্যাংকস থেকে শুরু করে কোঅপারেটিভ ব্যাংকস থেকে শুরু করে ইভেন সেলফ হেল্প গ্রুপ এদের রিফাইন্যান্স ফেসিলিটি প্রোভাইড করে থাকছে নাবার্ড। এদের ডেভেলপমেন্টাল পারপাসে যদি দরকার পড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্ট, মানে কারণ আমরা জানি যে নাবার্ডের ক্ষেত্রে আমরা 2019 থেকে যদি লক্ষ্য করি গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং কত পার্সেন্ট, 2019 থেকে আমরা দেখছি 100% গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং। তো এক্ষেত্রে নাবার্ডের মেন অবজেক্টিভ থাকে রুরাল এরিয়ার ডেভেলপমেন্ট বা আরো স্পেসিফিক্যালি বললে রুরাল এরিয়াতে এগ্রিকালচারাল সেক্টরের ডেভেলপমেন্ট বা স্মল স্কেল যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলোর ডেভেলপমেন্ট, এইগুলোর ডেভেলপমেন্টাল পারপাসেই তো নাবার্ড রিফাইন্যান্স করে। তো এক্ষেত্রে আমরা এই সিম ফার্মিং এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি নাবার্ডের একটা উল্লেখযোগ্য রোল আছে, এটা আমরা লক্ষ্য করছি। আচ্ছা ডিজিটাল পাবলিক ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, এই যে বিশেষ করে ফার্মারদের যে ল্যান্ড আছে এগুলো সব ডিজিটাইজেশন করার কথা বলা হচ্ছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে ফার্মারদের অবভিয়াসলি একটা বেনিফিট হবে, সেটা হচ্ছে তারা যদি পরবর্তীকালে তাদের এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য লোন নিতে যায় তো তাদের যে ল্যান্ড আছে তাদের যে এগুলো যদি ডিজিটাইজেশন করা হয় বা ডিজিটাল ক্রপ সার্ভে করা হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ফার্মাররা আরো বেশি করে বেনিফিটেড হবে। আমরা দেখতে পারবো ফিউচারে যদি কোনোভাবে কোনো ফার্মার অ্যাফেক্টেড হয় ধরো কোনো সময় ফ্লাডের জন্য, সেক্ষেত্রেও তার গভর্নমেন্টের কাছে সহজে ডেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তারা বেনিফিটেড হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাসিস্ট্যান্স পাচ্ছে, সহজে পাচ্ছে আরো এই ক্ষেত্রে। তো এইটাই বলা হচ্ছে ডিজিটাল পাবলিক infrastructure for coverage of farmers and their lands in 3 years, digital crop survey in 400 districts, issuance of John Sampot based Kisan credit cards। আচ্ছা এরপরে যেটা আসছি 9টা বিষয় বললাম আজকে, প্রথমেই যেটা বললাম ওই পাই চার্টের যেটা হচ্ছে এই যে সরকার যে খরচগুলো করছে এই যে স্কিম পলিসি গুলোর জন্য খরচ করছে, এই যে চারটা আমি দেখালাম অলরেডি, এই যে স্কিম পলিসি গুলোর জন্য সরকার যে খরচ করছে বা বিভিন্ন ডেভেলপমেন্টাল পারপাসে সরকার যে খরচ করছে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সেন্ট্রাল সেক্টর স্কিম, সেন্ট্রাল স্পন্সর স্কিম, এই ধরনের যে স্কিম গুলো আছে বিভিন্ন সেক্টরে আলাদা আলাদা ভাবে সরকার যে এগুলো অ্যানাউন্স করছে এর পেছনে যে এক্সপেন্সটা করছে, তো এইগুলো অ্যাকচুয়ালি সরকারের আর্নিং থেকে করছে। সরকারের দরকার পড়লে এগুলোর জন্য অনেক সময় আমরা লক্ষ্য করি এই স্কিম পলিসি গুলোর জন্য সরকারের কাছে যথেষ্ট ফান্ড থাকছে না, তার জন্য সরকারকে অনেক সময় বরোইং করতে হচ্ছে, যেটা আমরা আগে কনসেপ্ট বলেছিলাম ডেফিসিট ফাইন্যান্সিং। ডেফিসিট ফাইন্যান্সিং এর কনসেপ্টটা কি বলেছিলাম, সরকার দেখা যাচ্ছে ডেভেলপমেন্টাল পারপাসে বিভিন্ন স্কিম পলিসি অ্যানাউন্স করতে গিয়ে সরকারের কাছে একটা ফান্ডের শর্টেজ হচ্ছে, ফান্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সরকার ইন্টারনাল বা এক্সটার্নাল বরোইং করছে, সেটাকেই আমরা এখানে বরোইং এন্ড আদার লায়াবিলিটিস বলছি। আচ্ছা এরপরে যেটা আসছে এমপ্লয়মেন্ট এন্ড স্কিলিং, দেখো পিএম প্যাকেজ
থ্রি স্কিম ফর এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভস কি বলছি এখানে আমরা তিনটে পয়েন্ট বলেছি 1 month wage to new entrants in all formal sectors in 3 installments up to 15,000 rupees. Expected benefited কতজন হচ্ছে 210 লাখ ইউথ মানে নিয়ার অ্যাবাউট 2 crore ইউথ এর ফলে বেনিফিটেড হচ্ছে 1 লাখ ওয়েজ 1 month ওয়েজ এক মাসের যে স্যালারি তার ম্যাক্সিমাম হচ্ছে কত অ্যামাউন্ট 15,000 রুপিস পর্যন্ত তিনটে ইনস্টলমেন্টে গভর্নমেন্ট কিন্তু প্রোভাইড করবে নতুন কোনো কেউ জব যদি নেয় নিউ এন্ট্রেন্স যারা আছে তাদের ক্ষেত্রে এটা বেনিফিটটা বলা হচ্ছে গভর্নমেন্টের দিক থেকে 15,000 করে আপ টু 15,000 15,000 রুপিস পর্যন্ত তিনটে ইনস্টলমেন্টে প্রোভাইড করা হবে এছাড়া আমরা কি দেখছি তিনটে স্কিম আছে এমপ্লয়মেন্ট লিঙ্ক স্কিম কি বলছে লিঙ্ক টু ফার্স্ট টাইম এমপ্লয়িজ ইনসেন্টিভ টু বোথ এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার ফর ইপিএফও এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড যেটা বলছি কন্ট্রিবিউশন ইন দ্য স্পেসিফিক স্কেল ফর দ্য ফার্স্ট 4 years তো এক্ষেত্রে বেনিফিট হচ্ছে কত 30 লাখ ইউ তো যারা এমপ্লয়ার্স আছে তাদের এটা হচ্ছে আর আরেকটা হচ্ছে যেটা বলছি তাতে এতে করে কি হচ্ছে এই যে বেনিফিট গুলো গভর্নমেন্ট যদি প্রোভাইড করে তাহলে যারা এমপ্লয়ার আছে তাদের দিক থেকে দেখলে তারা যেরকম আমরা দেখতে পাচ্ছি যে একটা 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 বেনিফিটেড হচ্ছে বা তারা যেরকম একটা জব যে ক্রিয়েটেড যে অপরচুনিটি তাদের দিক থেকে সেটা বাড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে গভর্নমেন্ট এই জায়গাটা দেখো গভর্নমেন্ট উইল reimburse EPFO contribution এই জায়গাগুলো একটু মনে রাখবে employers up to 3,000 per month for 2 years for all new hires expected to generate 50 lakh jobs job creator একটা পসিবিলিটি হচ্ছে এখান থেকে এই ডেটাগুলো একটু মূলত মনে রাখার ব্যাপার আচ্ছা এরপরে হচ্ছে স্কিলিং প্রোগ্রাম বিভিন্ন ধরনের যে ট্রেনিং প্রোগ্রাম গুলো আছে সেগুলোর কথা আলাদা আলাদা করে মেনশন করা হয়েছে যেমন নাম্বার 1 পয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি 20 লাখ ইউথ উইল বি স্কিল ওভার এ 5 years পিরিয়ড 20 লাখ ইউথ কি বলা হচ্ছে দেখো 1000 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন উইল বি আপগ্রেড in hub and spoke arrangement with outcome oriented আর কোর্স কন্টেন্ট যেগুলো আছে সেগুলোকে এই ট্রেনিং প্রোগ্রামের ক্ষেত্রে সেগুলোকে আপগ্রেড করার কথা বলা হচ্ছে আর কি দেখছি আর এদিকে যদি দেখি ফেসিলিটেট হায়ার পার্টিসিপেশন উমেন ইন ওয়ার্কফোর্স থ্রু সেটিং আপ অফ ওয়ার্কিং উমেন হোস্টেলস ইন কোলাবোরেশন উইথ ইন্ডাস্ট্রি অ্যান্ড এস্টাবলিশিং স্পেসেস মানে এতে করে কি হবে উমেন্স পার্টিসিপেশন বাড়ার একটা পসিবিলিটি তৈরি হবে যে কনসার্ন যে ইন্ডাস্ট্রি আছে তার সাথে গভর্নমেন্ট কোলাবোরেশন করে কি চাইছে যাতে করে হোস্টেল তৈরি করা হোস্টেল করা তাতে করে কি হবে যদি দেখা যায় যে ডিস্টেন্স অনেকে আছে অনেক ডিস্টেন্স আর সেক্ষেত্রে গিয়ে যদি হোস্টেল থাকে তাহলে উমেন্স পার্টিসিপেশন একটা বাড়ার একটা পসিবিলিটি তৈরি হবে এটাই বলেছে ফেসিলিটেট হায়ার পার্টিসিপেশন অফ উমেন ইন ওয়ার্কফোর্স through setting up of working women hostel in collaboration with industry আচ্ছা নেক্সট হচ্ছে loans up to 7.5 lakh with a guarantee from a government promoted funds expected to help 25,000 students every year ইনফরমেশন ডেটা জাস্ট মনে রাখার ব্যাপার আচ্ছা এখানে নেক্সট যেটা বলেছে এই যে লোনটার কথা বলেছে দেখো বলেছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর লোনস আপ টু 10 lakh rupees 10 lakh for higher education in domestic institution মানে আমাদের দেশের যে ইনস্টিটিউশন গুলো এডুকেশন রিলেটেড যে বিভিন্ন ইনস্টিটিউশন আছে এখান থেকে যারা হায়ার এডুকেশন করতে চায় বাইরের ক্ষেত্রে হচ্ছে না শুধুমাত্র দেশীয় যে ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলো আছে তাদের ক্ষেত্রেই আমরা এটা বলছি গভর্নমেন্ট আপ টু 10 লাখ রুপিস পর্যন্ত লোন প্রোভাইড করবে তাদের নেক্সট হচ্ছে ডাইরেক্ট ই ভাউচার্স বলেছে দেখো ই ভাউচার্স টু 1 লাখ স্টুডেন্ট ফর এভরি ইয়ার আচ্ছা তাদের জন্য কি বলেছে অ্যানুয়াল সাবভেনশন অফ 3% 3% একটা ছাড় দেওয়ার কথা বলেছে ইন্টারেস্ট রেটে নেক্সট হচ্ছে নেক্সট পয়েন্ট আসা যাক আর কি বলেছে দেখো পূর্বদয়া যেটা বলা হচ্ছে দেখো প্ল্যান ফর এন্ডাওমেন্ট রিচ স্টেটস ইন ইস্টার্ন পার্টস কভারিং বিহার
ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, তার সাথে অন্ধ্রপ্রদেশকেও জুড়েছে। ফর জেনারেশন অফ ইকোনমিক অপরচুনিটি অ্যাটেন বিকশিত ভারত, তাদের জন্য এই প্রকল্পটা। নেক্সট হচ্ছে অমৃতসর, এটাও ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর, ইন্ডাস্ট্রিয়াল করিডোর উইথ ডেভেলপমেন্ট অফ এন ইন্ডাস্ট্রিয়াল নোড অ্যাট গয়া। দেখো ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কথা বলা হচ্ছে। আচ্ছা নেক্সট, স্যার অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোরটা কি স্যার? মানে এই যে অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর বলতে আমরা যে বিভিন্ন যে এই যে রুট আছে ইন্ডাস্ট্রি রিলেটেড, আমাদের দেখা যায় যে অনেক সময় ধরো কোনো ম্যানুফ্যাকচার হচ্ছে, ম্যানুফ্যাকচার হওয়ার সময় প্রয়োজনীয় যে র মেটেরিয়াল যেগুলো হচ্ছে সেগুলো হয়তো আমাদের স্টেটে অ্যাভেলেবেল নয়। এই কলকাতাকে ধরা হয়েছে এই কারণে যেহেতু ক্যাপিটাল সিটি। তো এই যে র মেটেরিয়াল এই রুটের মাধ্যমে কি হচ্ছে, এই রুটটা করে দেওয়ার মাধ্যমে এই যে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যে র মেটেরিয়াল গুলো আলাদাভাবে, করিডোর মিনস একটা রুটের কথা বলা হচ্ছে আলাদা করে, স্পেশালি ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাস, যাতে করে এই রুটটা হলে যে কমিউনিকেশন ট্রান্সপোর্টেশন, এই যে ধরো বিভিন্ন ধরনের স্পেশাল ইকোনমিক জোন গুলো আছে যেগুলোকে আমরা এসইজেড বলে থাকি। তো এই স্পেশাল ইকোনমিক জোনে অনেক সময় বিভিন্ন র মেটেরিয়াল গুলোর ক্ষেত্রে আনঅ্যাভেলেবল থাকার জন্য প্রোডাকশনে হয়তো ডিলে হচ্ছে। তো এই রুটটা হওয়ার ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে অনেক কিছু অ্যাভেলেবেল হওয়ার পসিবিলিটি তৈরি হচ্ছে, আরো ইজিলি অ্যাভেলেবেল হওয়ার পসিবিলিটি তৈরি হচ্ছে যদি করে এই কমিউনিকেশন গ্যাপটা যদি কিছুটা হলেও রিডিউস করা যায়। এই জন্য এই ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কথা বলা হচ্ছে, অমৃতসর করিডোর, এই কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর। এতে allocation of rupees 3 lakh crore scheme crore for schemes benefited women and girls। আচ্ছা এইগুলো জাস্ট মনে রাখবে। আর হচ্ছে প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযান, এর জন্য কত অ্যালটমেন্ট করা হচ্ছে ট্রাইবাল কমিউনিটি, এর জন্য দেখা হচ্ছে, দেখো ইমপ্রুভিং সোশিও ইকোনমিক কন্ডিশন অফ ট্রাইবাল কমিউনিটিস কভারিং 63,000 villages benefiting 5 crore tribal people। এমসিকিউ গুলো আসবো আমি নেক্সট পার্টে। আচ্ছা নেক্সট হচ্ছে আগের ক্লাসে করিয়েছি, মঙ্গলবার দিনও আসবে, এর আগের ক্লাসে অনেকগুলো বাজেটের কোশ্চেন ছিল এমসিকিউ। মোর দেন 100 ব্রাঞ্চেস অফ ইন্ডিয়া স্পোর্টস পেমেন্ট ব্যাংক উইল বি সেট আপ ইন নর্থ ইস্ট রিজিয়ন। কারণ কি, কারণ আমরা জানি যে নর্থ ইস্টার্ন যে রিজিয়ন আছে, যে এই রিজিয়নের যে স্টেট গুলো অ্যাকচুয়ালি বিলং করছে এখানে ফাইন্যান্সিয়াল যে ফাইন্যান্সিয়াল যে ইনক্লুশনের যে পার্টটা আমরা বলে থাকি ইকোনমিক টার্মে দেখলে, এখানে কিন্তু অনেক ক্ষেত্রেই ঠিক মতো মানে অনেকেই দেখা যাচ্ছে অনেক লোকালিটি অনেক রিজিয়ন আছে যেখানে হয়তো ব্যাংকিং সেক্টর সেরকম ভাবে অ্যাভেলেবেল নয় বা ফাইন্যান্সিয়াল সেক্টর সেরকম ভাবে স্ট্রং নয়। তো এটার কথা মাথায় রেখে এই ইন্ডিয়া পোস্ট অফিস ব্যাংকের মাধ্যমে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পার্টটাকে আরো যাতে গ্রো করানো যায় সেটার প্রতি সেটার কথা একটা বলা হচ্ছে। আরো বেশি বেশি সংখ্যক লোকজনকে যাতে ফাইন্যান্সিয়াল সেক্টরের আন্ডারে ইনক্লুড করা যায় এটা বলা হচ্ছে। মানে যত বেশি বেশি সংখ্যক এই বিশেষ করে দেখবে যে নর্থ ইস্টার্ন রিজিয়নে কিন্তু ম্যাক্সিমাম জায়গা যেগুলো আছে সেখানে আরবিআই কিন্তু কোনো ব্রাঞ্চ নেই। এখানে দেখতে পারবে অনেক জায়গা আছে যেখানে কি আরবিআই এজেন্ট হিসাবে কাজ করছে কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সিমিলার কেস এখানে অনেক জায়গা এমনও লোকালিটি আছে যেখানে কোনো ব্যাংকিং সেক্টর সেরকম ভাবে এক্সপ্যান্ড করেনি বা কোনো ফাইন্যান্সিয়াল সেক্টর এক্সপ্যান্ড করেনি, এই কথা মাথায় রেখে কিন্তু এটা বলা হচ্ছে। আচ্ছা এছাড়া আমরা যদি দেখি অন্ধ্রপ্রদেশের জন্য আলাদাভাবে একটা স্পেশাল প্যাকেজ অ্যানাউন্স করা হয়েছে 15,000 crore। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে তোমার ওই বিহারের জন্য আলাদা একটা ফাইন্যান্সিয়াল প্যাকেজ অ্যানাউন্স করা হয়েছে, সেটা হচ্ছে 26,000 crore। এরকম অ্যামাউন্ট একটা কিন্তু স্পেশাল প্যাকেজ অ্যানাউন্স করা হয়েছে এই যে অ্যারেঞ্জ ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25। তো এখানে একটা কারণ আছে অবশ্যই, কারণ আমরা জানি যে এই সময় এখন এই মুহূর্তে আমরা কিন্তু এনডিএ গভর্নমেন্টকে পাওয়ারে দেখছি, আলাদাভাবে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে ম্যাজিক ফিগারে কিন্তু বিজেপি সরকার পৌঁছাতে পারেনি, বিজেপি কিন্তু পাওয়ারে আসতে পারেনি সিঙ্গেল ভাবে। তারা তাদের এর জন্য ভরসা করতে হচ্ছে আরো বিভিন্ন ছোট ছোট দলগুলোর উপর, মানে শরিক দল যেগুলোকে বলা হয়। তো বিজেপি যদি এককভাবে দেখি মোটামুটি এবছর লোকসভা ইলেকশনে 240 সিট পেয়েছে। তার সাথে আমরা যদি দেখি এই যে মেজর যে শরিক দল বিজেপি সেটা হচ্ছে টিডিপি তেলুগু দেশম পার্টি, এটা একটা, আর হচ্ছে জেডিইউ নীতিশ কুমারের জেডিইউ,
তো এই দুটো দল কিন্তু মেজর শরিক পার্টি, কাজেই এই দুটো, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আর একটা হচ্ছে বিহার। তো এদের কথা মাথায় রেখে তো আমরা দেখতে পাচ্ছি আলাদা করে প্যাকেজ অ্যানাউন্স করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ 15,000 crore এবং বিহারের জন্য একটা প্যাকেজ আলাদাভাবে অ্যানাউন্স করা হয়েছে। মানে একটা প্যাকেজ, স্পেশাল প্যাকেজ বলবো না, স্পেশাল স্টেট হিসাবে এদের বলা হয়নি, কিন্তু একটা প্যাকেজ অ্যানাউন্স করা হয়েছে যেটাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলতে পারি। অন্ধ্রপ্রদেশকে দেওয়া হচ্ছে 15,000 crore এবং বিহারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সাপোর্টটা, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেওয়া হচ্ছে 26,000 crore। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস। কি বলা হচ্ছে দেখো, এই পয়েন্টটা স্পেশালি মনে রাখবে, এই পয়েন্টটা, সেটা হচ্ছে মুদ্রা লোনের কথা বলা হচ্ছে। দ্য লিমিট অফ এনহ্যান্স টু মুদ্রা লোনের যে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা ছিল, যেটা তরুণ ক্যাটাগরির আন্ডারে পড়ছে, সেটা 10 লাখ ছিল, সেই অ্যামাউন্টটাকে এনহ্যান্স করে কত করা হচ্ছে, 20 লাখ করা হচ্ছে। 10 লাখ থেকে বাড়িয়ে 20 লাখ করা হচ্ছে মুদ্রা লোন। আচ্ছা, আমি এর পরে যেটা আসছি সেটা হচ্ছে গিয়ে তোমার ইন্টার্নশিপ প্রোগ্রাম। দেখো, ইন্টার্নশিপ প্রোগ্রাম ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ক্ষেত্রে আমরা দেখছি যে একটা স্কিম, দুটো ইন্টার্নশিপ প্রোগ্রাম আলাদা আলাদাভাবে মেনশন করেছে। দেখো, স্কিম ফর প্রোভাইডিং ইন্টার্নশিপ অপরচুনিটিস ইন 500 টপ কোম্পানিজ টু 1 crore ইয়ং 1 crore youth in 5 years, ইন্টার্নশিপ প্রোগ্রাম আর কি। allowance of 5,000 per month along with one-time assistance 6,000 through আমরা বলছি CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডস। এই তার মাধ্যমে, এই ফান্ডের মাধ্যমে এই এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য ফান্ডটা অ্যালটমেন্ট করা, মানে এই ইন্টার্নশিপ অ্যালাওয়েন্স প্রোভাইড করার কথা বলা হচ্ছে। আচ্ছা, এর পাশাপাশি দেখছি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কটা অ্যাকচুয়ালি কি কেউ বলতে পারবে? ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলতে কি বোঝানো হচ্ছে? 12 ইন্ডাস্ট্রিয়াল পার্ক আন্ডার দ্য ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো 12টা ইন্ডাস্ট্রিয়াল স্যার, ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলতে একটা পার্টিকুলার একটা কোনো লোকেশনের মধ্যে অনেকগুলো কোম্পানিজ অল টুগেদার। এক্স্যাক্টলি, ইন্ডাস্ট্রিয়াল হাব বলা যেতে পারে অনেকটা। মানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গুজরাটে আছে স্যার, ওই ওরকম টাইপের গিফট সিটি টাইপ। এক্স্যাক্টলি। তো এইটার কেন, সেটা আমাদের তো সেক্টর 5টাও ইন্ডাস্ট্রিয়াল পার্কই বলা যেতে পারে কলকাতার মধ্যে। হ্যাঁ, নিয়ার বলা যেতে পারে, ঠিক ঠিক। তো আমরা এটাই বলছি, একটা পার্টিকুলার লোকেশনে এরকম অনেক ইন্ডাস্ট্রি একসাথে আছে, তো এটার উপর ফোকাস করা হয়েছে। দেখো, নেক্সট হচ্ছে রেন্টাল হাউজিং। দেখো, নেক্সট পয়েন্ট দেখো, রেন্টাল হাউজিং উইথ ডরমেটরি টাইপ অ্যাকোমোডেশন ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ইন পিপিপি মোড। তো এই যে ব্যাপারটা, পিপিপি মোড মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মোডে বলা হচ্ছে রেন্টাল হাউজিং এর কথা, যারা ওয়ার্কার আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। আচ্ছা, ক্রিটিক্যাল মিনারেলস মিশন। ক্রিটিক্যাল মানে এমন কোনো পার্টস আছে যেগুলো হয়তো মার্কেটে সেরকম ভাবে অ্যাভেলেবেল নেই, তো এইগুলোর ডোমেস্টিক প্রোডাকশনের উপর ফোকাস করা হচ্ছে। আমরা ক্রিটিক্যাল মিনারেল যেগুলো আছে সেগুলো আমরা অনেক সময় দেখা যায় যে ইম্পোর্ট করে থাকি। যেমন ধরো, বিভিন্ন মোবাইল যে ম্যানুফ্যাকচার হবে তার পার্টগুলোকে আমরা ইম্পোর্ট করছি ফরেন কান্ট্রিগুলোর থেকে, তো সেইগুলো ডোমেস্টিক্যালি প্রোডাকশনের উপর ফোকাস করা হচ্ছে। ক্রিটিক্যাল মিনারেল মিশন বলতে ফর ডোমেস্টিক প্রোডাকশন, রিসাইক্লিং অ্যান্ড ওভারসিজ অ্যাকুইজিশন, এগুলোর উপর ফোকাস করা হচ্ছে। নেক্সট হচ্ছে, এটা দরকার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রে 4টে বিষয়ের উপর ফোকাস করা হয়েছে। দেখো, স্ট্যাম্প ডিউটি, স্ট্রিট মার্কেট, ট্রানজিট। এই 4টে পয়েন্ট মনে রাখবে। ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। এখানে স্ট্যাম্প ডিউটি বলতে যেটা বলা হচ্ছে যে স্টেটগুলোকে এনকারেজ করা হচ্ছে, যদি কোনো প্রপার্টি ওমেন, মানে মানে স্টেটগুলোকে, সেন্ট্রাল তো জোর করে না, এনকারেজ করছে, যদি কোনো প্রপার্টি পারচেস করে তাহলে সেক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি যেটা বসে, সেটা স্ট্যাম্প ডিউটিটা যাতে মানে লোয়ার করা যায়। মানে ওনার যদি কোনো, ধরো প্রপার্টির ক্ষেত্রে ওমেন হয়ে থাকে যে পারচেস করছে, তার ক্ষেত্রে কি বলা হচ্ছে যে স্ট্যাম্প ডিউটি যাতে লোয়ার করা যায়। এই যে এনকারেজিং স্টেট টু লোয়ারিং স্ট্যাম্প ডিউটিস ফর প্রপার্টিস পারচেস বাই দ্য ওমেন। স্ট্রিট মার্কেট বলা হচ্ছে। আচ্ছা, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট একটু বলার আছে, সেটা হচ্ছে আরবান এরিয়াতে যে কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, যেমন মেট্রো রেল, এইগুলো যাতে আরবান এরিয়ার যাতে আরো ডেভেলপমেন্ট হয়, কমিউনিকেশন সিস্টেম যাতে আরো উন্নত হয়, এটার কথা মাথায় রেখে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, যেমন মেট্রো রেল,
যত এক্সপ্যান্ড করবে কমিউনিকেশন সিস্টেম তত ডেভেলপ করবে। তো এই যে বলা হচ্ছে দেখো, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট প্ল্যান ফর 12 লার্জ সিটিজ উইথ পপুলেশন অ্যাবভ 30 crore, ওয়াটার ম্যানেজমেন্ট। তো এই চারটে বিষয় মূলত একটু ফোকাস করবে, কি কি বিষয় আছে। স্ট্রিট মার্কেট দেখো বলেছে, envisioning the a scheme to develop 100 weekly hats or street food hubs and select cities in selected city। স্ট্রিট ফুড হাবস এর কথা বলা হচ্ছে, যাই হোক এটা একটু খেয়াল লাগবে পয়েন্টগুলো। আচ্ছা নেক্সট হচ্ছে হাউজিং নিডস। নেক্সট পয়েন্ট হাউজিং নিড, যেটা হচ্ছে পিএম আবাস যোজনা, যেটা আমরা অলরেডি দেখছিলাম যে চলছে। পিএম আবাস যোজনা 2 বলে যেটা বলা হয়েছে, কি বলা হয়েছে দেখো, নিডস of 1 crore urban poor and middle class families will be addressed with an investment of 10 lakh crore। এই যে এইটাকে বলা হচ্ছে। আর এখানে বলছে রেন্টাল হাউসিং, কি বলা হচ্ছে, enabling policy and regulation for efficient and transparent rental housing market with enhanced availability will also be put in place। এই যে রেন্টাল হাউসিং এর যে ব্যাপারটা, এটা আরো সিম্পলিফাইড করার কথা বলা হচ্ছে, আরো ট্রান্সপারেন্ট করার কথা বলা হচ্ছে এই ইউনিয়ন বাজেটে যারা রেন্টে থাকে তাদের ক্ষেত্রে। আচ্ছা এখান থেকে মূলত যেটা দেখতে হবে এনার্জি সিকিউরিটি বলা হচ্ছে। দেখো ফার্স্ট টাইম, এটা কিন্তু ফার্স্ট টাইম হয়েছে, দেখো ইনিশিয়েটিভ উইথ প্রাইভেট সেক্টর in nuclear energy, initiative with private sector, প্রাইভেট সেক্টরের সাথে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে নিউক্লিয়ার এনার্জির ক্ষেত্রে, এটা ফার্স্ট টাইম কিন্তু। সেটিং আপ ভারত স্মল রিঅ্যাক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ভারত স্মল মডিউলার রিঅ্যাক্টর অ্যান্ড নিউয়ার টেকনোলজি ফর নিউক্লিয়ার এনার্জি। এটা সায়েন্স করলে আরো ভালো বুঝতে পারবে। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই দুটো কোম্পানি হচ্ছে এনটিপিসি, ভেল, এই দুটোই হচ্ছে পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এই দেখো জয়েন্ট ভেঞ্চার বিটুইন এনটিপিসি এন্ড ভেল উইল সেট আপ ফুল স্কেল 800 মেগাওয়াট কমার্শিয়াল প্ল্যান্ট। ডেটাটা মনে রাখবে কিন্তু। এই জয়েন্ট ভেঞ্চারে এটা বলা হচ্ছে ইউএসসি থার্মাল পাওয়ার প্ল্যান্টস, কাদের মধ্যে কোলাবোরেশন হয়েছে, দুটো পিএসইউ, মানে হচ্ছে একটা এনটিপিসি আর একটা হচ্ছে ভেল, এদের মধ্যে কোলাবোরেশন আমরা এই প্রজেক্টটা দেখতে পাচ্ছি। আচ্ছা নেক্সট হচ্ছে মুভ বিজলি যোজনা। দেখো এখানে এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্ষেত্রে কি বলা হচ্ছে 1 crore হাউস হোল্ড অবটেন ফ্রি ইলেকট্রিসিটি। কত অব্দি ফ্রি ইলেকট্রিসিটি তারা পাচ্ছে, আপ টু 300 ইউনিট পর্যন্ত প্রতি মাসে 1 crore হাউস হোল্ড মুফট বিজলি যোজনা, এই যে স্কিমটা আছে মুফট বিজলি যোজনা, এই স্কিমে তারা কিন্তু ফ্রি ইলেকট্রিসিটি পাচ্ছে। এর জন্য কত রেজিস্ট্রেশন করেছে, 1.28 crore আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন করেছে। আচ্ছা স্যার, বলছি দিল্লি গভর্নমেন্টে যে 200 ইউনিটস অফ ফ্রি ইলেকট্রিসিটি আছে স্কিম, যেটা তো সেটা কি এটার আন্ডারে আসছে নাকি? না, ওটা আলাদা, ওটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি দিল্লি গভর্নমেন্ট কিন্তু অ্যানাউন্স করেছে। আর এই যে স্কিমটা আছে, এই স্কিমটা হচ্ছে আলাদাভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। এবার সবাই যে এই স্কিমের বেনিফিটেড হবে এরকম নয়, অ্যাপ্লিকেশন যেরকম হবে অনেকটা দেখা যাচ্ছে যে ও যেহেতু 1 crore করেছে, পরবর্তীকালে আরো কিছুটা হয়তো বাড়াতে পারে ইনকাম লেভেলের উপর বেস করে। তো সেক্ষেত্রে যত রেজিস্ট্রেশন হয়েছে তার মধ্যে থেকে 1 crore প্রথম যারা করছে অ্যাপ্লাই করছে সেই অনুযায়ী ভ্যালিড যারা হচ্ছে সেই অনুযায়ী তারা পাচ্ছে এই ফেসিলিটি আপ টু 300 ইউনিট পর্যন্ত। তাহলে এটা স্টেট ওয়াইজ যে কোনো স্টেট অ্যাপ্লাই করতে পারবে নাকি? যে কোনো স্টেট, কিন্তু দিল্লির ক্ষেত্রে কিন্তু দিল্লি গভর্নমেন্ট যেটা করেছে এটাও পাশাপাশি ঠিক যে ওখানে কিন্তু ইনকাম বার কিন্তু নেই। এই মুফট বিজলি যোজনা ওখানে কিন্তু, এখানে কিন্তু ইনকাম বার আছে, ওখানে কিন্তু ইনকাম বার নেই। এটা দিল্লি গভর্নমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাতে ইনকাম বার আছে, সেটা মানে কতটা ইনকাম বার আছে ওটা একটুখানি বলতে? ওটা প্যারামিটারটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্যারামিটার, বিপিএল যে ক্যাটাগরি যেটা কম আসছে এই হচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারটা আমরা জানি যে
ক্যাপিটাল এক্সপেন্ডিচারের আন্ডারে পড়ছে। আমরা প্রথমেই আজকে আলোচনা করলাম ডিটেলসে যে কোনো গভর্নমেন্ট যদি দেখি যে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য বেশি পার্ট রাখছে তাহলে সেটা ইকোনমির পক্ষে ফিউচারে সেটা ভালো, বেনিফিটেড হবে ইকোনমি। কারণ এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এই যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হচ্ছে, এইটা কিন্তু গভর্নমেন্টের কাছে কখনোই লায়াবিলিটি হচ্ছে না, এটা কিন্তু গভর্নমেন্টের কাছে কখনোই বার্ডেন হচ্ছে না। আমরা যদি দেখি আজ থেকে 5-6 বছর আগে আমরা যদি লক্ষ্য করি মোটামুটি এর পেছনে ইনফ্রাস্ট্রাকচারের পেছনে 3 to 4 লাখ করোড় এক্সপেন্স করা হতো, লাখ করোড় এক্সপেন্ডিচার করা হতো, যেটা আমরা বেড়ে দাঁড়াতে দেখছি কত 11 লাখ করোড়, যেটা ইনফ্রাস্ট্রাকচারের পেছনে এক্সপেন্ডিচার করা হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি এবছরের ইউনিয়ন বাজেটে। লাস্ট ইয়ারেও বেড়েছিল, এটা হচ্ছে সম্ভবত 10 লাখ করোড় বা সামথিং এরকম ছিল। নেক্সট হচ্ছে আমরা দেখছি 1.5 লাখ করোড় টু স্টেটস এন্ড অ্যাজ লং টার্ম ইন্টারেস্ট, দেখো লং টার্ম ইন্টারেস্ট ফ্রি লোন টু সাপোর্ট রিসোর্স অ্যালোকেশন, এটা স্টেটদের প্রোভাইড করা কথা বলা হচ্ছে। এই ইন্টারেস্ট ফ্রি লোন, এই লং টার্ম বলতে আমরা বলতে পারি 35 ইয়ার্স 40 ইয়ার্স এরকম একটা টাইম টেনিওর, একটা বিশাল টাইম টেনিওর আছে স্টেটের হাতে। এই বেনিফিট তো স্টেটগুলোর ক্ষেত্রে প্রোভাইড করা হচ্ছে ইন্টারেস্ট ফ্রি লোন। নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, গ্রাম সড়ক যোজনা will be launched in provide all weather connectivity in 25,000 habitants, rural habitants, এটা দেখছি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইরিগেশনের কথা বলা হচ্ছে, ইরিগেশন এন্ড ফ্লাড মিটিগেশন। দেখো এই যে মেনলি স্টেট গুলোর ক্ষেত্রে আমরা দেখি ইরিগেশন রিকোয়ারমেন্ট আছে, মানে ফ্লাডের ক্ষেত্রে অ্যাফেক্টেড হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেমন ধরো আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড ফ্লাডে বিশালভাবে অ্যাফেক্টেড হয়, সিকিম, আসাম, তাদের জন্য আলাদা একটা অ্যাসিস্ট্যান্ট দিয়েছে এই ইউনিয়ন বাজেটে, অ্যাসিস্ট্যান্স ফর ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড রিলেটেড প্রজেক্ট। কোন কোন স্টেটগুলোকে? আসামকে দিয়েছে, সিকিমকে দিয়েছে, উত্তরাখণ্ডকে দিয়েছে। অ্যাসিস্ট্যান্স ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন হিমাচল প্রদেশ আমরা দেখছি। এছাড়াও ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রজেক্ট অ্যান্ড এস্টিমেটেড কস্ট 11,500 crores such as কোসি মেসি ইন্ট্রাস্টেট লিঙ্ক অ্যান্ড 20 other ongoing new scheme, এটা আমরা দেখছি। আচ্ছা, ট্যুরিজম দেখতে পাচ্ছি, দেখো এটাও ইনফ্রাস্ট্রাকচারের আন্ডারে পড়ছে। ট্যুরিজম, ট্যুরিজম ট্যুরিজমের ক্ষেত্রে দেখো ডেভেলপমেন্টের উপর ফোকাস করা হয়েছে। ট্যুরিজম কোন কোন ক্ষেত্রে? দেখো বলেছে ডেভেলপমেন্ট অফ বিষ্ণুপদ টেম্পল করিডোর অ্যান্ড মহাবোধি টেম্পল করিডোর মডেল অন কাশী বিশ্বনাথ টেম্পল করিডোর। এই ট্যুরিজম প্লেস গুলো ডেভেলপমেন্টের উপর ফোকাস করা হয়েছে। রাজগীর, ইনিশিয়েটিভ ফর রাজগীর will be undertaken which holds religious significance for Hindus, Buddhists and Jains, মানে এই রিলিজিয়াস যে প্লেস গুলো আছে সেইগুলোর ডেভেলপমেন্টের উপর ফোকাস করা হচ্ছে এই উদ্দেশ্য নিয়েই, কারণ এইগুলোর ট্যুরিজমের ক্ষেত্রে একটা ভাইটাল রোল থাকে আমরা জানি। তারপর ধরো নালন্দা, আমরা দেখেছি কিছুদিন আগে নালন্দা ইউনিভার্সিটিকে নতুন ভাবে রিস্ট্রাকচার করানো হয়েছে, নালন্দা ইউনিভার্সিটি। এবার নালন্দাকে যেটা আমরা ট্র্যাডিশন আমাদের কান্ট্রি, সেই নালন্দা ইউনিভার্সিটি বা নালন্দাকে এটাকে টুরিস্ট সেন্টার হিসেবে গড়ে তোলার জন্য আলাদাভাবে কিন্তু ফোকাস করা হয়েছে এবছরের ইউনিয়ন বাজেটে। এটাও আমরা পাশাপাশি লক্ষ্য করছি, এই যে ডেভেলপমেন্ট অফ নালন্দা অ্যাজ এ টুরিস্ট সেন্টার besides reviving of নালন্দা ইউনিভার্সিটি টু ইটস গ্লোরিয়াস স্ট্যাটাস। আচ্ছা, উড়িষ্যা আমরা জানি যে রিসেন্টলি যে এই লোকসভার সাথে যে ইলেকশন হয়েছিল, বিজেপি গভর্নমেন্ট, বিজু জনতা দল বিজেপি গভর্নমেন্ট উড়িষ্যায় পাওয়ারে ছিল অ্যাকচুয়ালি এতদিন ধরে, দীর্ঘ প্রায় 25 বছরের কাছাকাছি বিজেপি গভর্নমেন্ট পাওয়ারে ছিল। এই অনেক বছর পর বিজেপি গভর্নমেন্টকে পাওয়ার থেকে সরিয়ে আবার বিজেপি গভর্নমেন্ট কিন্তু পাওয়ারে এসছে এবছর। তো এই বিজেপি গভর্নমেন্ট পাওয়ারে এসছে, এবার উড়িষ্যার জন্য আলাদা করে উড়িষ্যার ট্যুরিজমের জন্য আলাদা করে বাজেটে একটা অ্যালটমেন্ট করা হয়েছে। ডেভেলপমেন্ট অফ উড়িষ্যা সাইন্টিফিক বিউটি, সিনিক বিউটি, টেম্পলস, মনুমেন্টস, ক্রাফটসম্যানশিপ, ওয়াইল্ড স্যাংচুয়ারিয়াস, তারপর ন্যাচারাল ল্যান্ডস্কেপস, এই সমস্ত ক্ষেত্রে উড়িষ্যার জন্য আলাদা করে আমরা দেখতে পাচ্ছি একটা স্কিম কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা জানি প্রত্যেকটা ইউনিয়ন বাজেটেই কিন্তু রিসার্চ ডেভেলপমেন্টের উপর আলাদা করে
ফোকাস করা হয়। এবছরও কিন্তু রিসার্চ ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড বেশ কিছু প্রোগ্রাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবছরের ইউনিয়ন বাজেটে, যেমন স্পেস ইকোনমির ওপর ফোকাস করা হচ্ছে, বা প্রাইভেট সেক্টর ড্রিভেন রিসার্চ অ্যান্ড ইনোভেশন অ্যাট কমার্শিয়াল স্কেল উইথ এ ফাইন্যান্সিং পুল অফ রুপিস 1 লাখ করোড়, এরকম বেশ কিছু স্কিম অ্যানাউন্স করা হচ্ছে। আচ্ছা, আমি এর আগে বললাম ফার্মারদের যে ল্যান্ড আছে সেগুলোকে ডিজিটাইজ করার কথা বলা হচ্ছে, বা ক্রপ সার্ভের ক্ষেত্রেও একটা ডিজিটাইজেশনের জোর দেওয়া হয়েছে, ফোকাস করা হয়েছে। এর পাশাপাশি রুরাল আরবান ল্যান্ড রিলেটেড অ্যাকশন, এটার উপর ফোকাস করা হয়েছে। এই যে দেখো, ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর ফর ভূ আধার ফর অল ল্যান্ডস, সার্ভে অফ ম্যাপ অ্যান্ড সাবডিভিশন অ্যাজ পার কারেন্ট ওনারশিপ, এটা আমরা দেখছি। লিঙ্কেজ ফার্মার্স রেজিস্ট্রিজ, জাস্ট এটা এক সেকেন্ড। নেক্সট হচ্ছে ল্যান্ড রেকর্ডস ইন আরবান এরিয়া উইল বি ডিজিটাইজ উইথ জিআইএস ম্যাপিং, ডিজিটাইজেশন অফ ক্যাডাস্ট্রাল ম্যাপস, মানে এই যে বিভিন্ন যে জিআইএস ম্যাপ বা এইখানে যে ল্যান্ডের যে রেকর্ড আছে আরবান এরিয়ার ক্ষেত্রে, সেগুলোর আমরা আলাদাভাবে ডিজিটাইজেশন করতে দেখতে পাচ্ছি, সেটা রুরাল এরিয়ার ক্ষেত্রেও সেটা আরবান এরিয়ার ক্ষেত্রেও, দুটোর ওপরই কিন্তু মানে মোট কথা ল্যান্ড বলো বা ক্রপ সার্ভে বলো, আগের পয়েন্টে দেখলাম, এগুলো সবই কিন্তু এবছর ইউনিয়ন বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাইজেশনের উপর কিন্তু একটা ফোকাস করা হচ্ছে আলাদাভাবে। আচ্ছা, এবার আমি একটু ফিসকাল ডেফিসিটের যে জিডিপির পার্সেন্টেজ সেই দিকে ট্রেন্ডটায় আসি। সেটা হচ্ছে আমরা দেখেছি যে যত সময় গেছে তত কিন্তু এই ফিসকাল ডেফিসিটের পার্সেন্টেজটা ধীরে ধীরে কমেছে। দেখো, আমরা কোভিডের টাইমে জানি যে জিডিপির আমরা অলরেডি দেখেছি যে জিডিপির পার্সেন্টেজ যদি ইকোনমিতে বাড়তে থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখছি যে ফিসকাল ডেফিসিটের পার্সেন্টেজ কি হচ্ছে, ফিসকাল ডেফিসিটের পার্সেন্টেজ কমছে। আর জিডিপির পার্সেন্টেজ যদি কমতে থাকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ফিসকাল ডেফিসিটের পার্সেন্টেজ বাড়বে। তাহলে আমরা যদি লক্ষ্য করি ফিসকাল ইয়ার 2021 যেটা বলা হচ্ছে, জিডিপির পার্সেন্টেজ ছিল 9.2% অফ জিডিপি। কারণ আমরা দেখেছিলাম কোভিডের টাইমে আমাদের কান্ট্রির জিডিপির পার্সেন্টেজ নেগেটিভে চলে গেছিল। যত জিডিপির পার্সেন্টেজ ফল করবে, যত জিডিপি নেগেটিভে চলে যাবে, তার মানে ইকোনমিতে একটা রিসেশনারি কন্ডিশন দেখা যাবে, এবং তার রেসপেক্টে আমরা দেখব ফিসকাল ডেফিসিটের পার্সেন্টেজ বাড়তে থাকছে অ্যালার্মিং রেটে, যেটা আমরা এটা কমে গিয়ে আরেকটু আমরা দেখছি 6.7%, আরো কমে গিয়ে আমরা যত সময় যাচ্ছে ধীরে ধীরে কান্ট্রির ইকোনমি রিকভারি করছে, এবং সেই রেসপেক্টে আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু ফিসকাল ডেফিসিটের পার্সেন্টেজ কমছে, যেটা 2.2% অফ জিডিপি ছিল, সেটা কমে কমে এসে দাঁড়াচ্ছে 5.6% অফ জিডিপি। এটা আমরা এই ট্রেন্ডটা আমরা অ্যাকচুয়ালি লক্ষ্য করছি। জিডিপির সাথে ফিসকাল ডেফিসিটের একটা ইনভার্সলি রিলেশন বা নেগেটিভলি রিলেশন আমরা কিন্তু এই চার্ট থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ট্যাক্সেশনের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আমরা রিল্যাক্সেশন দিতে দেখছি। এই রিল্যাক্সেশনের পেছনে মূলত কারণটা কি? কারণ হিসাবে আমরা বলতে পারি যে কাস্টম ডিউটিটা কমিয়ে দেওয়া। কাস্টম ডিউটিটা কমে যাওয়ার ফলে বেশ কিছু প্রোডাক্টের আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস কিন্তু কমে যাচ্ছে। ধরো বিভিন্ন মোবাইল চার্জার থেকে শুরু করে মোবাইল ফোন, এগুলোর প্রাইস কমে যাচ্ছে। কারণ কি, এগুলোর যে পার্টস গুলো হয়তো আমরা দেখছিলাম যে ফরেন কান্ট্রি থেকে ইম্পোর্ট করা হতো, তার উপর গভর্নমেন্ট যে কাস্টম ডিউটি বসাতো, কাস্টম ডিউটি বলতে অ্যাকচুয়ালি আমরা বলি যে ইম্পোর্ট ডিউটি এবং এক্সপোর্ট ডিউটি, এই দুটোকে একসাথে আমরা বলে থাকি কাস্টম ডিউটি। তো এইগুলোর উপর গভর্নমেন্ট যে কাস্টম ডিউটি বসাতো, সেটা দেখা যাচ্ছে কমিয়ে দিয়েছে। ন্যাচারালি মোবাইল এর প্রাইস বলো বা মোবাইল চার্জারের প্রাইস বলো, এগুলো কমে যাচ্ছে। বা দেখো, fully exempted 3 more cancer medicines, এটা বলা হচ্ছে অ্যাফোর্ডেবল মেডিসিন। তারপর ধরো আমরা দেখছি মোবাইল ফোন, মোবাইল চার্জারের প্রাইস কমে যাচ্ছে। তারপর রিডিউস কাস্টম ডিউটি অন গোল্ড অ্যান্ড সিলভার, এগুলো দেখছি ডোমেস্টিক ভ্যালু অ্যাডিশন। তো এইগুলো ফিস ফিড যেটা সিম, এগুলোর ক্ষেত্রে কাস্টম ডিউটি কমানো হচ্ছে, প্রাইস কমে যাচ্ছে। এরকম বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে ক্রিটিক্যাল মিনারেলের ক্ষেত্রেও একই কেস। এক্ষেত্রে এটা কেন হয়েছে? বুস্ট টু স্ট্র্যাটেজিক সেক্টরস আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আলটিমেটলি এইগুলোর প্রাইস লেভেল আমরা কমতে দেখছি। আচ্ছা, এর পাশাপাশি যদি দেখি
ক্যাপিটাল গেন ট্যাক্স। আচ্ছা, ক্যাপিটাল গেন ট্যাক্স কোনটাকে বলছি? কোনো ধরো তুমি প্রপার্টি কিনেছো, কোনো ধরো তুমি স্টক কিনেছো, বন্ড কিনেছো, কিনে একটা সার্টেন প্রাইসে তুমি কিনছো, তারপরে 1 বছর পরে বলো বা উইদিন 1 ইয়ার বলো, তুমি যখন সেল করছো, তো এই সেলিং প্রাইস আর পারচেস প্রাইস এদের মধ্যে যে ডিফারেন্সটা থাকে সেটাকে আমরা বলি ক্যাপিটাল গেন। এই ক্যাপিটাল গেনটা আমরা শর্ট টার্মে বলি যদি এটা লেস দেন 1 ইয়ারের জন্য হয়, আর ক্যাপিটাল গেইন আমরা লং টার্মে বলি তুমি যদি দেখো যে এই সেলিং প্রাইস আর পারচেস প্রাইসের যে ডিফারেন্স সেটা আমরা দেখতে পাচ্ছি 1 বছরের বেশি সময়। এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা আমরা দেখছি মেনলি স্টক মার্কেটের ক্ষেত্রে হয়, বন্ড, প্রপার্টি এদের ক্ষেত্রেও 1 বছরের মধ্যে হলে হতে পারে। তো এক্ষেত্রে যেটা দেখছি ট্যাক্সটা বেড়ে দাঁড়াচ্ছে 20%, 15% থেকে, আর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা বেড়ে দাঁড়াচ্ছে 10% থেকে 12.5%। তবে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ক্ষেত্রে আপ টু 1 লাখ রুপিস পর্যন্ত এতদিন যেটা ছিল, যদি আমার ক্যাপিটাল গেইন হয় 1 বছরের বেশি সময়, আমি যদি দেখি আমি কোনো স্টক সেল করলাম বা কোনো বন্ড সেল করলাম বা কোনো প্রপার্টি সেল করলাম, এখান থেকে আমার প্রফিট মার্জিনটা 1 লাখ অব্দি হতো এতদিন, সেক্ষেত্রে আমাকে কোনো ট্যাক্স পে করতে হতো না। এবার যেটা এক্সেম্পশন একটু দিয়ে যেটা দাঁড়িয়েছে 1.25 লাখ, মানে এই এক্সেম্পশন যেটা আমি এতদিন দেখছিলাম আপ টু রুপিস 1 লাখ পর্যন্ত আমার যদি ক্যাপিটাল গেইন হতো, তাহলে আমাকে কোনো ধরনের ট্যাক্স পে করতে হতো না। যে অ্যামাউন্টটা বেড়ে দাঁড়িয়েছে কত, 1.25 লাখ, আমার যদি এই অ্যামাউন্ট অব্দি প্রফিট হয় আমাকে কিন্তু কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না লং টার্ম ক্যাপিটাল গেইন। তার বেশি হলে তখন কিন্তু আমাকে ট্যাক্স পে করতে হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাঞ্জেল ট্যাক্স অ্যাবলিশড হচ্ছে। অ্যাঞ্জেল ট্যাক্স অ্যাকচুয়ালি কোনটাকে বলি আমি? অ্যাঞ্জেল ট্যাক্স বলতে আমরা কি বুঝে থাকি? আমরা অ্যাঞ্জেল ইনভেস্টর, তার আগে আমাদের কনসেপ্টটা দেখতে হবে। অ্যাঞ্জেল ইনভেস্টর যখন কোনো বিজনেস হচ্ছে, নতুন ভাবে স্টার্ট কোনো এন্টারপ্রেনিউর তার বিজনেস স্টার্ট করছে, তার বিজনেস গ্রো করানোর জন্য তার কি দরকার? ইনভেস্টর দরকার বাইরে থেকে। এই নতুন বিজনেস স্টার্ট করেছে যেটাকে স্টার্ট আপ বলছি, বাইরে থেকে যারা তাকে ওই মুহূর্তে তার বিজনেসকে গ্রো করাবার জন্য, তার বিজনেসকে বুস্ট করাবার জন্য যারা যে সমস্ত ইনভেস্টর তাদের ইনভেস্টমেন্ট করছে তার বিজনেসে, তাদের আমরা বলছি অ্যাঞ্জেল ইনভেস্টর। যেটা সরকার করেছিল কি, এই অ্যাঞ্জেল ইনভেস্টররা যখন ইনভেস্টমেন্ট করছে কোনো বিজনেসে, নতুন কোনো বিজনেসে, তাদের উপর একটা সরকার ট্যাক্স চাপিয়ে দিচ্ছিল। তো এই ট্যাক্সটাকে যেটা আমরা দেখলাম, যেটাকে অ্যাঞ্জেল ট্যাক্স বলা হচ্ছিল, এবছরের ইউনিয়ন বাজেটে এসে এই ট্যাক্সটাকে, এই অ্যাঞ্জেল ট্যাক্সটাকে কমপ্লিটলি রিমুভ করা হচ্ছে। এটা কোশ্চিনে আসতে পারে অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টে। তো আমরা অ্যাঞ্জেল ট্যাক্সটাকে কমপ্লিটলি রিমুভ করতে দেখছি কিন্তু এবছরের ইউনিয়ন বাজেটে, অর্থাৎ অ্যাঞ্জেল ট্যাক্সের আর কোনো এক্সিস্টেন্স থাকছে না। কর্পোরেট ট্যাক্স নিয়ে অলরেডি অনেক ডিটেলসে আলোচনা করলাম প্রথমে। তো কর্পোরেট ট্যাক্সের যেটা আমরা দেখতে পাচ্ছি, ফরেন কোম্পানিজ রিডিউস কর্পোরেট ট্যাক্স রেট অর কর্পোরেশন ট্যাক্স রেট অন ফরেন কোম্পানিজ রিডিউস ফ্রম 40% to 35%। এটা আমরা দেখছি ম্যাক্সিমাম যেটা 40% ছিল সেটাকে কমিয়ে 35%। এটা মেন উদ্দেশ্য হচ্ছে যাতে করে আরো বেশি বেশি ফরেন ইনভেস্টর আমাদের কান্ট্রিতে ইনভেস্টমেন্ট করতে আসে। দেখো নিউ ট্যাক্স রিজিমে ট্যাক্সেশনের যে স্ল্যাব তার কিন্তু একটা রিল্যাক্সেশন আসছে। 0 to 3 lakhs পার অ্যানাম ইনকামে এতদিন পর্যন্ত কোনো ট্যাক্স পে করতে হতো না, এখনো কিন্তু কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না নিউ ট্যাক্স রিজিমে। 3 to, এতদিন এই স্ল্যাবটা ছিল 3 to 6 লাখ পার অ্যানাম ইনকাম, যে স্ল্যাবটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 3 to 7 লাখ পার অ্যানাম ইনকাম। তো এখানে হচ্ছে 5%। একইভাবে 6 to 9 লাখ ছিল, সেটা আবার বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 7 to 10 লাখ। তো আমরা দেখতে পাচ্ছি 10% ট্যাক্স। 10 to 12 লাখ এই স্ল্যাবে 15% ট্যাক্স পে করতে হচ্ছে, ইনকাম ট্যাক্স অ্যাকচুয়ালি। 15 লাখ টু 12 to 15 লাখ পার অ্যানাম ইনকামে আমরা দেখছি 20% ইনকাম ট্যাক্স পে করতে হচ্ছে। অ্যাবাভ 15 লাখ যখন অ্যানুয়াল ইনকাম হচ্ছে 30% অ্যানুয়ালি ইনকাম ট্যাক্স করতে হচ্ছে।
পে করতে হচ্ছে। অর্থাৎ এইখান থেকে আমরা যেটা কনক্লুশনে আসতে পারছি সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখছি কারণ অ্যানুয়াল ইনকাম যত বাড়ছে তার উপর ট্যাক্সেশনের পার্সেন্টেজও তত বেশি ইম্পোজ হচ্ছে। এই কারণেই তো আমরা ইনকাম ট্যাক্সকে বলেছি প্রোগ্রেসিভ ট্যাক্স, বা ইনফ্যাক্ট শুধু ইনকাম ট্যাক্স না, সমস্ত ডিরেক্ট ট্যাক্স গুলো প্রোগ্রেসিভ ট্যাক্স, কারণ ইনকামের স্ল্যাব যত বাড়ছে তার উপর ট্যাক্সেশনের পার্সেন্টেজ বাড়ছে। তো এখানে যেটা বলার, এই ইনকামে বিলং করলেই যে তাকে 5% ট্যাক্স পে করতে হবে এরকম কিন্তু নয়। এক্ষেত্রে আমরা যেটা দেখছি স্ট্যান্ডার্ড ট্যাক্স ডিডাকশন, যেটাকে এসটিডি বলি, স্ট্যান্ডার্ড ট্যাক্স ডিডাকশন আমরা দেখতে পাচ্ছি যেটা ইনক্রিজ করানো হচ্ছে এমপ্লয়িজ এর ক্ষেত্রে 50,000 থেকে 75,000। অর্থাৎ এই ইনকাম গ্রুপে যারা বিলং করছে এর পরেও 75,000 রুপিস কিন্তু 3 লাখের পরেও তাকে কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না, আরো বাড়ছে। কিভাবে বাড়ছে বলছি, কারণ এই স্ট্যান্ডার্ড ট্যাক্স ডিডাকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবছর বেড়ে গিয়ে 50,000 থেকে 75,000। গভর্নমেন্ট এটা রাখছে কেন আলাদা করে, কারণ যাতে অ্যাটলিস্ট ট্যাক্স রিটার্ন করে, ট্যাক্স রিটার্ন করলে তারপর ছাড় পাওয়া যাচ্ছে। কিন্তু লোকজন যদি ট্যাক্স রিটার্ন না করে, সরকার বুঝতে পারছে না তো যারা যেটা কাজ করছে তাদের ইনকামের সোর্স গুলো কি কি। এটার জন্যই কিন্তু এই স্ল্যাবটাকে অ্যাকচুয়ালি রেখেছে, যে স্ল্যাবে থাকার পরেও আমরা দেখছি অনেক জায়গায় ট্যাক্সেশনের মানে কমে আসছে ট্যাক্সেশনের পার্সেন্ট। স্ট্যান্ডার্ড ট্যাক্স ডিডাকশন বললে তার আপার লিমিটটা যেটা আমরা মানে স্ট্যান্ডার্ড ট্যাক্স ডিডাকশন এটার ছিল 50,000 রুপিস, যেটা বেড়ে গিয়ে কত দাঁড়াচ্ছে সেটা 75,000 রুপিস। আর কি দেখতে পাচ্ছি এর পাশাপাশি, আমরা আর কি দেখতে পাচ্ছি 50,000 থেকে বেড়ে গিয়ে স্ট্যান্ডার্ড ট্যাক্স ডিডাকশন দাঁড়ালো 75,000। আর কি দেখছি এর পাশাপাশি আমরা যদি আর দেখতে পারি সেটা হচ্ছে 87A তে কিন্তু ট্যাক্সেশনে একটা রিবেট পাওয়া যায়। অর্থাৎ কেউ ধরো এলআইসি করলো, কেউ ইন্স্যুরেন্স করলো, এক্ষেত্রেও আবার ট্যাক্সেশনে এর পরেও আরেকটা ছাড় আসছে। এগুলোকে বাঁচাবার পর যে ইনকামটা পড়ে থাকছে তার উপরে এই স্ল্যাবে থাকলে 5% বসছে। এরকম ভাবে আমরা দেখছি ব্যাপারটা। নেক্সট হচ্ছে ডিডাকশন অন ফ্যামিলি পেনশন ফর পেনশনার ইনক্রিজ ফ্রম, এটা হচ্ছে কত হচ্ছে 15,000 টু 25,000 একইভাবে। আচ্ছা, এরপরে যদি আসি, দেখো মিনিস্ট্রি ওয়াইজ আমরা যদি দেখি হাইয়েস্ট এক্সপেন্ডিচার হচ্ছে ডিফেন্সে 4.54 লাখ করোড়। তারপর আমরা পরপর বলেছি রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কত এক্সপেন্ডিচার, আর 2.65 লাখ করোড়, এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস 1.51 লাখ করোড়, হোম অ্যাফেয়ার্স 1.50, এডুকেশন 1.25, আইটি অ্যান্ড টেলিকম 1.16, হেলথ 89,000 করোড় নিয়ার অ্যাবাউট। এইভাবে আমরা কোন সেগমেন্টের জন্য কতটা এস্টিমেটেড এক্সপেন্ডিচারের কথা বলা হয়েছে এবছরের ইউনিয়ন বাজেটে সেটা বলেছি। বাজেটে যে ডেটাগুলো থাকে এগুলো স্কিম পলিসির আলাদা আলাদা করে। আচ্ছা, বাজেটে যে ডেটাগুলো থাকে সেগুলো সবই আমরা জানি যখন বাজেট পার্লামেন্টে প্রেজেন্ট হচ্ছে তখন যে ডেটাগুলো আমাদের কাছে গভর্নমেন্ট প্রেজেন্ট করছে সেই ডেটাগুলো কিন্তু এস্টিমেটেড ডেটা, কারণ বাজেটটা প্রেজেন্ট করা হচ্ছে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য, মানে যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা আমরা এবছর দেরিতে হলো কারণ আমরা দেখেছি যে এবছর যে ইলেকশনটা ছিল, ইলেকশনের আগে যে বাজেট হয়েছিল সেটাকে ইন্টারিম বাজেট বলেছিলাম। আমাদের যদি ফাইন্যান্স মিনিস্টার দেখি, হাইয়েস্ট নাম্বার অফ ইউনিয়ন বাজেট এখন অব্দি পার্লামেন্টে প্রেজেন্ট করেছেন মোরারজি দেশাই। ইন্টারিম বাজেটকে ধরে 10টা বাজেট হচ্ছে। এবছর আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, এখনকার যিনি ফাইন্যান্স মিনিস্টার আছেন, 2023 এর ইউনিয়ন বাজেটটা ধরলে তার 5টা বাজেট হচ্ছিল 2023 বাজেটটা ধরলে। ইন্টারিম বাজেটটা ধরলে একটা আরো বাড়লো, কারণ ইলেকশনের আগে কখনোই তোমার ফুল বাজেট হয় না, কারণ গভর্নমেন্ট তো পুরো সময় তো কন্টিনিউ নাও করতে পারে। নতুন গভর্নমেন্ট যদি ফর্ম হয় সেক্ষেত্রে তাদের পলিসির চেঞ্জ আসবে, যেহেতু একই গভর্নমেন্ট খুব একটা চেঞ্জ আসেনি। তো এবছরের যে ফুল বাজেট এটা ধরলে নির্মলা সীতারামনজির টোটাল নাম্বার অফ বাজেট প্রেজেন্ট হচ্ছে 7টা। এখন যদি পুরো টার্মটা তিনি কন্টিনিউ করেন তাহলে এই রেকর্ডটা কিন্তু ভেঙে দেবে অবশ্যই। তো এইটা হচ্ছে যখন পার্লামেন্টে প্রেজেন্ট হচ্ছে বাজেট তখন যে ডেটাটা দেখছি সেটাকে আমরা বলছি বাজেট এস্টিমেট, এবং যখন আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষের দিকে চলেছে তখন একটা ডেটা পার্লামেন্টে প্রেজেন্ট করা হয়, তখন ডেটাটাকে আমরা বলে থাকি রিভাইসড এস্টিমেট। তো এবছর রেভিনিউ এস্টিমেটের পার্টটা যদি দেখি, রেভিনিউ রিসিপ্টের পার্টটা যদি দেখি,
তাহলে দেখতে পারবো 31 লাখ করোড় নিয়ার অ্যাবাউট 2024-25 এই ইউনিয়ন বাজেটে বাজেট এস্টিমেট কত দেখানো হচ্ছে, নিয়ার অ্যাবাউট 31 লাখ করোড়, যেটা আমরা রিভাইজড এস্টিমেট 2023-24 এর দিকে তাকালে 27 লাখ করোড় আমরা দেখতে পাচ্ছিলাম লাস্ট ইউনিয়ন বাজেটে। একইভাবে ক্যাপিটাল রিসিপ্টের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পারবো বাজেট এস্টিমেট 2024-25 এ দেখানো হচ্ছে, দেখো রেভিনিউ রিসিপ্ট বলতে আমরা ট্যাক্স রিসিপ্ট, নন ট্যাক্স রিসিপ্ট এই পার্টটা কিন্তু বেশ কিছুটা বেড়েছে। আর ক্যাপিটাল রিসিপ্ট বলতে এর মধ্যে বরোইং এর পার্টটা দেখানো হচ্ছে, মেন পার্ট হচ্ছে বরোইং, এছাড়া নন ডেট ক্যাপিটাল রিসিপ্ট তো আছেই, মেন পার্টটা বরোইং। আমরা দেখেছি বরোইং এন্ড আদার লায়াবিলিটির পার্টটা বেশ কিছুটা কমেছে, সেই কারণে লাস্ট ইউনিয়ন বাজেটের যে রিভাইজড এস্টিমেট ছিল, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের যে রিভাইজড এস্টিমেট ছিল তার সাথে যদি কম্পেয়ার করা যায়, তার আগে আরো বেশি ছিল, রিভাইজতে কমেছে। আর এর সাথে যদি কম্পেয়ার করা যায় ক্যাপিটাল রিসিপ্টের পার্টটা কিন্তু দাঁড়িয়েছে 16.9 লাখ করোড়, রেভিনিউ রিসিপ্ট 31.3 লাখ করোড়, ক্যাপিটাল রিসিপ্ট 16.9 লাখ করোড়। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু বাজেট এস্টিমেট 2024-25 এটা। আচ্ছা, রেভিনিউ এক্সপেন্ডিচার কত হচ্ছে 37.1 লাখ করোড়, যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা বাজেট এস্টিমেট 24-25। লাস্ট ইয়ার ছিল রেভিনিউ এক্সপেন্ডিচার 35.4, এটা অবভিয়াসলি খারাপ দিক, কারণ রেভিনিউ এক্সপেন্ডিচার গভর্নমেন্টের বাড়ার জন্য লায়াবিলিটি বাড়বে, বার্ডেন বাড়বে, এটা কখনোই ভালো হতে পারে না রেভিনিউ এক্সপেন্ডিচার বাড়া, কারণ স্যালারি পেনশনের পেছনে এক্সপেন্ডিচার, সাবসিডির পেছনে এক্সপেন্ডিচার, ইন্টারেস্ট পেমেন্টের পেছনে এক্সপেন্ডিচার, এগুলো সব আসছে। আমরা দেখেছি যে হাইয়েস্ট এক্সপেন্ডিচার কিন্তু ইন্টারেস্ট পেমেন্টই হচ্ছে এইটা। আর ক্যাপিটাল এফেক্টিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটা দেখানো হয়েছে 15 লাখ করোড় এফেক্টিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো এই হচ্ছে মোটামুটি এবছরের ইউনিয়ন বাজেটে একটা জিস্ট বললাম। স্কিম পলিসির যে ইনফরমেটিভ যে জায়গাগুলো আছে একটু মনে রাখার ব্যাপার, আর এই যে জায়গাটা যা স্ট্রাকচারের উপর বাজেট দাঁড়িয়ে আছে সেই জায়গাগুলো আলোচনা করলাম। আর যদি কারোর কোনো কোয়েরি থাকে বলতে পারো। স্যার এই অ্যামাউন্ট গুলোকে মনে রাখতে হবে, হ্যাঁ, কত কি দিচ্ছে না দিচ্ছে অ্যাকচুয়ালি মনে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এই অবধি মোটামুটি করালাম।